হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শুরু করব তোমাদের একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে গোলক। গোলক তোমাদের বই দেখবে পৃষ্ঠা নম্বর 179-তে আছে গোলক। আমরা প্রথমত গোলকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এটা একটা গোলক। এই গোলকের ব্যাসার্ধ আর এবং ব্যাস হচ্ছে 2r। ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস হবে 2r। গোলকের উদাহরণ আমাদের সবাই অনেক জানা আছে, যেমন শর্টপট, তারপরে হচ্ছে আমাদের ফুটবল, তারপরে হচ্ছে গ্লোভ, আমরা তরমুজকেও ভাবতে পারি। এরকম বিভিন্ন আছে গোলকের উদাহরণ। তো গোলকের একটাই মাত্র তল থাকে, সেটাকে বলা হয় পার্শ্বতল বা বক্রতল। প্রথম সূত্রটা হচ্ছে যে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তো বর্গ একক 4π, আমরা জানি পাই, তো জানি পাই হচ্ছে 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ 4πr²। দুই নম্বর সূত্র হচ্ছে ঘনফল বা আয়তন। এটা সূত্রটা হচ্ছে 4/3πr³। তো ঘন একক, এটা হচ্ছে গোলকের এই দুইটা সূত্র। এটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর হচ্ছে ঘনফল বা আয়তন, সেটা হচ্ছে 4/3πr³ ঘন একক। এবার হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলক যদি, এটা হচ্ছে অর্ধগোলকের, সেটা হচ্ছে অর্ধগোলকের উদাহরণ যেমন উল্টানো বাটি হতে পারে, আবার এমন হতে পারে যে গোল বল সমান, সেটাকে যদি আমরা মাঝামাঝি কেটে নিই তাহলে সেটা অর্ধগোলক হয়। এখন অর্ধগোলকের যদি আমাদের এটা যদি ফাঁপা থাকে, অর্থাৎ উল্টানো বাটি যদি থাকে, তাহলে শুধুমাত্র তার বক্রতলের ক্ষেত্রফলটা থাকবে, উপরের তলটা থাকবে। আমরা জানি সম্পূর্ণটা হচ্ছে 4πr², তাহলে অর্ধেকটা সেটা হবে 2πr², এত বর্গ একক। এখন যদি এটা ফাঁকা না থাকে, অর্থাৎ এটা যদি নিরেট থাকে, যেটাকে আমি বললাম যে বল সমানের অর্ধেকটা, তাহলে সেক্ষেত্রে দুটো তল হবে। একটা হবে এই তলটা, যেটা 2πr², আর এটা নিচের একটা বৃত্ত, তার আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে 2πr² আর πr² যোগ করলে হবে 3πr²। এটা যদি অর্ধগোলকটা যদি নিরেট হয়। এবার হচ্ছে ঘনফল বা আয়তন। ঘনফল বা আয়তন হচ্ছে যে ঘনকের যে গোলকের যে ঘনফল বা আয়তন তার অর্ধেক, 4/3πr, তার অর্ধেক হচ্ছে 2/3πr, পুরোটা ঘন একক। এটা হচ্ছে অর্ধগোলকের তিনটে সূত্র। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πr², সমগ্রতলের ক্ষেত্রফল যদি নিরেট হয় তাহলে 3πr², আর ঘনফল আয়তন হচ্ছে 2/3πr। এবার হচ্ছে ফাঁপা অর্ধগোলক। ফাঁপা অর্ধগোলক তার মানে যদি কোনো পাত দিয়ে থাকে, ভিতরে একটা থাকবে, উপরে একটা থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখবে এখানে দুটো ব্যাসার্ধ হবে। একটা যে পাতটা যেটা পুরু, সেটা এখানে দেখো নীল কালি দিয়ে দেখানো হচ্ছে যে পুরুটা, এর জন্য একটা হচ্ছে r1 একটা ব্যাসার্ধ, আর হচ্ছে r2 একটা ব্যাসার্ধ। ভিতরের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে r2, আর বাইরের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে r1। এখানে অবশ্যই তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে r1 greater than r2টা হবে, r1টা বড় হবে, r2টা ছোট হবে। তাহলে এর বৃত্তাকার সমতল অংশের ক্ষেত্রফল, যেটা এই যে দাগ দেওয়া যেটা আছে, সমতল অংশের ক্ষেত্রফলটা এইটুকু, এটা হবে π×r1² মাইনাস πr1² মাইনাস πr2²। পাইটা যদি আমি কমন নিই তাহলে πr1² মাইনাস r2²। এটা হচ্ছে শুধু এই দাগ দেওয়া অংশটা, সমতল অংশটা, সেটা ক্ষেত্রফল। এবার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের বাইরে একটা আছে এবং ভিতরেও একটা আছে। বাইরের যেটা সেটা হবে 2πr1² প্লাস r2², আর এটা হচ্ছে এই বাইরে হচ্ছে 2πr1², এবং যেটা ভিতরে হবে সেটা হচ্ছে 2πr2²। এটা যদি 2π টা কমন নিই তাহলে 2πr1² প্লাস r2²। এটা হচ্ছে বাইরের এবং ভিতরে। এবং এই যে একটা পাত আছে, এই পাতটা এটাও থাকবে সমগ্রতল বলতে। এই পাতটার ক্ষেত্রফল আমরা একটু আগে বের করছি, πr1² মাইনাস r2²। তার এর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2πr1 প্লাস r1² প্লাস r2² প্লাস πr1² মাইনাস r2²। এটা আয়তন বা ঘনফল। এটা হচ্ছে 2/3πr1³ মাইনাস r2³ এত ঘনফল। 2/3πr1³ মাইনাস r2। r1 r2 আমরা জানি, r1 হচ্ছে বাইরের ব্যাসার্ধ, r2 হচ্ছে ভিতরের ব্যাসার্ধ। এই হচ্ছে মোটামুটি সূত্র। এখন এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি যে আমরা জানি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এটা তোমরা কিভাবে আসলো 4πr² কিভাবে আসলো একটু জানলে তোমাদের সুবিধা হবে। এখন মনে করে একটা গ্লোব, যেটা আমরা একটা লম্বা একটা সুতো আমি নিয়েছি, তোমাদের বই আছে দেখবে এটা, তাও আমি তোমাদের একটু আলোচনা করছি। এই গ্লোবটা যদি এখান থেকে যদি আমি সুতো পেঁচাই, পেঁচাতে দেখবো যে সম্পূর্ণটা যখন পেঁচানো হয়ে যাবে তখন একটা সুতো পাবো। সেই সুতোটাকে আমরা এখানে গোলকের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের সমান করে যদি আমরা চারটা বৃত্ত কাগজের মধ্যে, একটা পিচবোর্ডের মধ্যে বৃত্ত রেখে আমরা এখানে একটা করে কাঠি, একটা করে কাঠি, ছোট করে একটা কাঠি দিয়ে দিয়ে যদি আমি ওই সুতোটা এই কাঠির থেকে ধরে এইভাবে পেঁচাতে থাকি,
তাহলে দেখব এই চারটায় যখন এই পেঁচিয়ে পেঁচিয়ে ভর্তি হয়ে যাবে তখন আমরা দেখব যে এখানে যে পরিমাণ যে লম্বা সুতোটা লাগছে সেটা এই চারটাতে পেঁচিয়ে শেষ হয়ে যাবে। আমরা জানি এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এই ফাঁকা জায়গাটা ক্ষেত্রফল, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে এবং চারটে বৃত্তের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এই জন্য এই অর্থাৎ গোলকের যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। এটা তোমাদের বই আছে, তোমরা এটা দেখবে। এটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে এটা একটা পরীক্ষামূলক। যেমন এটা একটা মোমের পাত আছে, একটা মোমের পাত, পুরো একটা মোমের পাত। এই মোমের পাতের মধ্যে আমি কি করলাম, এখানে একটা লোহার গরম বল এখানে বসিয়ে দিলাম। এখন এখানে যখন এটা বসিয়ে দিব তখন এটা গরম যেহেতু, তাহলে এটা লোহার বলটা পাতের মধ্যে ডুবে যাবে, লোহার পাতটার মধ্যে একটা বড় মোমটা গলে যাবে। এখন এটাকে যদি আমি একটা পাক দিয়ে দিই, একটা পাকে রাউন্ড করে যদি এক পাকেই ঘুরে বেশি না, তাহলে গোলকটা এখানে চলে আসলো। এখানে চলে আসলে এই পরিমাণ জায়গা সে গলিয়ে দিবে। এবং সে ছবিটা কিরকম হবে, ছবিটা এরকম হবে। মানে এখানে গোলকটা প্রথমে ছিল, এখান থেকে এখানে চলে আসলো। এখন দেখো ফিগারটা এরকম হচ্ছে। এখন এটার আমরা ক্ষেত্রফলটা বের করতে পারছি না। এখন এই যে অংশটুকু, এই অংশটুকু কেটে নিয়ে যদি আমি এই অংশটুকু কেটে নিয়ে যদি আমি এইখানে লাগাই দিই, তাহলে দেখো এটা অংশটা এরকম হয়ে যাচ্ছে, মানে এই অংশটা এখানে চলে আসলো। তাহলে কি হলো, এটা একটা দেখা যাচ্ছে আয়তক্ষেত্র। এটা হচ্ছে বৃত্ত, অর্থাৎ গোলাকার বলটা এক পাক ঘোরানো, তার মানে যে এক পাক ঘোরানো মানে পরিধি, সেটা হচ্ছে 2 পাই আর। আর গোলকটা সম্পূর্ণটা এটা গোলকটা হচ্ছে ড্যাশ। তাহলে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো হচ্ছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর প্রস্থ হচ্ছে 2 আর। তাহলে এর ক্ষেত্রফলটা কত হচ্ছে 2 পাই আর ইনটু 2 আর, মানে 4 পাই আর স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার। এটা এভাবে ব্যাখ্যা করার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য এটা। যে ঘনফলটা হচ্ছে আমরা জানি ঘনফল হচ্ছে 4/3 পাই আর। এটা কিভাবে আসলো 4/3 পাই আর? ধরো একটা গোলক, একটা তরমুজ মনে করো। এই তরমুজটাকে যদি আমরা এরকম ভাবে একটা এরকম ভাবে চাকতি করে করে যদি আমরা এরকম ভাবে পিরামিডের আকারে যদি আমরা কেটে নিই, তাহলে দেখবে একটা করে পিরামিড মতো দিয়ে আসবে। তাহলে ধরো এটা একটা মনে করো একটা চাকতি, যা এই ভূমিটা মনে করো এটা এখানে দেখানো হয়েছে, মনে করো এটা এখানে একটা দেখানো হয়েছে, তিনটে দেখানো হয়েছে। এরকম চাকতিগুলো যদি কেটে নেওয়া যায়, পিরামিড আকৃতির যদি চাকতি কেটে নেওয়া যায়, তাহলে অনেকগুলো চাকতি কেটে নিলে দেখা যাবে যে একটা সময় সমস্ত চাকতিগুলো অর্থাৎ পিরামিডগুলো দিয়ে সমস্ত তরমুজটা কাটা হয়ে যাবে। আমরা জানি পিরামিডের ক্ষেত্রফল আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা হচ্ছে পিরামিডের আয়তন। আমরা ঘন গোলকটার আয়তন বের করতে যাচ্ছি, তাহলে এরকম দেখো একটা পিরামিডের আয়তন হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা বলতে তার ব্যাসার্ধ আর, আর এখানে 1/3 আমি ধরলাম, একটা ধরলাম আমি যে ভূমিটা, এই ভূমিটা এর ভূমির ক্ষেত্রফল ধরলাম আমি x, আর একটা ধরলাম ভূমির ক্ষেত্রফল ধরলাম আমি x, আর একটা ধরলাম y, আর একটা ধরলাম z। তাহলে কি হবে ঘনফলটা অ্যাকচুয়ালি সমস্তটার ক্ষেত্রফলটা কি হবে যে 1/3 ইনটু x ইনটু r, আর একটা 1/3 ইনটু y ইনটু r। x এখানে প্রথমটা ভূমির ক্ষেত্রফল আর হচ্ছে পরেরটা ভূমির ক্ষেত্রফল প্লাস 1/3 আরেকটা ভূমির ক্ষেত্রফল, সেটা z ইনটু r প্লাস এইভাবে ডট ডট ডট। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 1/3 আর rটা কমন হচ্ছে, হচ্ছে x প্লাস y প্লাস z ডট। এখন x মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রে এই সমস্ত ভূমির ক্ষেত্রফল যদি আমি যোগ করি, তাহলে অ্যাকচুয়ালি ওর সারফেসটা পাবো, অর্থাৎ ওর বক্রতলটা পাবো। আমরা জানি যেটা গোলকের বক্রতল হচ্ছে 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার ইনটু 1/3 ইনটু r ইনটু 4 পাই আর স্কয়ার, 4/3 পাই আর স্কয়ার আর r গুণ করলে r হচ্ছে 4/3 পাই আর। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে গোলকের ঘনফল আয়তন 4/3 পাই আর কিউব। এই হচ্ছে মোটামুটি তোমাদের সূত্রগুলো। এরপরে আমরা নিয়ে আলোচনা করব। হ্যাঁ দেখো, আমরা গোলকের অঙ্ক শুরু করবো এখন। 2 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 2 নম্বর অঙ্কটা বলছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ মিটার 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা খরচ হয়। বলছে যে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে দেখো প্রতি বর্গ মিটারে খরচ দেওয়া আছে আর মোট খরচ দেওয়া আছে। একটা সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল এটা সমান আমরা লিখতে পারি, সেটা হচ্ছে মোট খরচ বাই প্রতি বর্গ মিটারে খরচ। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এবং আয়তনের সূত্র হচ্ছে মোট খরচ বাই প্রতি ঘন মিটারে খরচ। পরিসীমার সূত্র হচ্ছে মোট খরচ বাই প্রতি মিটারে খরচ। এখানে প্রতি মিটারে খরচ দেওয়া আছে, প্রতি বর্গ মিটারে খরচ দেওয়া আছে, মোট খরচ। তাহলে আমার ক্ষেত্রফল পাবো। এখানে ক্ষেত্রফল বলতে যেটা সেটা হচ্ছে 500 তলা, যে দুইটা গোলক 500 তলার ক্ষেত্রফল পাবো। আমরা ধরি
গোলকের ব্যাসার্ধ, গোলক বলতে এখানে আমরা বলের আর কি, মানে বলের কথা লিখলে ভালো হয়, যদি বলের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে সুতরাং বলের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, এত ঘন বর্গ মিটার। তো এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের সূত্র দিয়ে আসবে, সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। আবার দেখো গোলকের মোট খরচ আর প্রতি বর্গ মিটারের খরচ দেওয়া আছে, তাহলে এই দুইটার অনুপাত করলে আমার ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে সুতরাং আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারবো যে 4 পাই আর স্কয়ার এটা সমান লিখতে পারবো, কত লিখতে পারবো? 431.20 বাই 17.50 এটা আমরা লিখতে পারবো। এখন দেখো এখানে আমাদের 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার সমান আমি কি লিখতে পারবো? এখানে 431.20 বাই 1750, মানে 0 0 কাটে দেওয়া যায়। এখন আমরা এখান থেকে লিখতে পারবো, কি লিখতে পারবো? আর স্কয়ার সমান লিখতে পারবো হচ্ছে 431 12 175 বাই 4টা নিচে চলে যাবে, 22টা নিচে চলে যাবে, আর এখানে 7টা উপরে আসবে। এখন এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হবে 25, আর 22 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 196 আমরা দেখবো এটা কাটাকাটি 196। তাহলে আমাদের থাকছে কি? সুতরাং আমরা লিখতে পারি আর সমান √196/25। এটা আমাদের জানা আছে 196 এর বর্গমূল হচ্ছে 14, আর এখানে 5, 14/5। না ভুলে গেল একটু, 196 বাই এখানে 4 100, তাহলে এখানে কত হবে? 10। 4 100 আর স্কয়ার হলো 196 বাই 4 100, আর হচ্ছে প্লাস মাইনাস হবে, কিন্তু যেহেতু এখানে ব্যাসার্ধ মাইনাসটা হবে না, ওই জন্য শুধু প্লাস √196 বাই 100। 196 বর্গমূল হচ্ছে 14, 100 বর্গ 10, তার মানে লিখতে পারি আমি 1.4, এখন আবার দশমিক বলতে 1.4। তাহলে আমি দিলাম আর মানে ব্যাসার্ধ, চাইছে ব্যাস। তাহলে সুতরাং নির্ণয় ব্যাসের দৈর্ঘ্য সমান 2 ইন্টু 1.4 এত মিটার সমান 2.8 মিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে হয়ে গেল। দেখো 2 নম্বর অঙ্কটা হচ্ছে প্রতি বর্গ মিটারের খরচ দেওয়া আছে, সূত্রটা মোট খরচ দেওয়া আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য মোট খরচকে প্রতি বর্গ মিটারে আমরা তার ক্ষেত্রফল পাই, বক্রতলের ক্ষেত্রফল। আর বক্রতলের ক্ষেত্রফল ব্যাসার্ধ যেহেতু 8 ধরে নিয়েছি, এটা হবে। তাহলে এখন যে কোশ্চেনটার সময়টা হবে, এখান থেকে আমরা আর এর মান পেলাম, তাকে দিয়ে গুণ করলে আমরা নির্ণয় ব্যাসটা পেয়ে যাবো। দেখো এখন আমরা গোলকের এক্সারসাইজ 12 প্রশ্ন নম্বর 183 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা ছিল যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তার পরিমাণ কত। এটা আমরা জানি আর্কিমিডিসের সূত্র অনুসারে কোনো বস্তুকে যদি সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত করা যায়, তাহলে যে পরিমাণ জল অপসারিত হবে সেটা হবে তার যে বস্তুটা নিমজ্জিত করবো তার আয়তনের সমান। অবশ্যই বস্তুটা নির্মিত হতে হবে, হতে হবে, সে অনেক শর্ত আছে। দেখো তাহলে এখানে ব্যাস দেওয়া আছে কত? ব্যাস দেওয়া আছে 2.28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর হবে কত? 14 সেমি। 14 সেমি হবে। এখন 14 সেমি মানে আমরা লিখতে পারি 1.4 ডেসিমিটার। এত ডেসিমিটার ব্যাসার্ধটা হবে কত? 1.4 ডেসিমিটার। কেন ডেসিমিটার করলেও হয়, কারণ আমরা তরল সংক্রান্ত যে কোনো অঙ্ক করতে গেলে একটাকে ডেসিমিটারে কনভার্ট করলে ভালো হয়, কারণ আমাদের জানা আছে যে ডেসিমিটারের সঙ্গে একটা লিটারের সম্পর্ক আছে, 1 ডেসিমিটার সমান 1 লিটার। আর যদি সেন্টিমিটার দিয়ে করা যেত তাহলে তাহলে এর আয়তনটা বের করলেই হবে যে পরিমাণ জল অপসারিত করবে এর আয়তন। তাহলে আমরা নিচে এখানে কিছু গোলকের গোলকের আয়তনটা বের করি। আয়তন সমান 4/3 পাই আর কিউব। 4/3 পাই হচ্ছে 22/7 ইন্টু আর বলতে এখানে 1.4 ইন্টু 1.4 ইন্টু 1.4 এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। তখন এখানে আমাদের কাটাকাটি করার একটাই মাত্র আছে, সেটা হচ্ছে 0.2 হবে, আর কোনো কাটাকাটি করা যাচ্ছে না। এখন আমরা এটাকে যদি আমরা করি তাহলে নিচে একমাত্র 3 থাকে, আর উপরে 4 5 0.2 1.4 1.4 এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে 34.496 এত লিটার।
কেন লিটার লিখলাম, ঘন ডেসিমিটার পরিবর্তে লিটার লেখা যায়। 34.496 তোমরা গুণটা এখানে করবে 4 5 0.2 1.4 1.4 টোটাল এই জিনিসটা। এখন এটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 1 যাচ্ছে 3 অক্ষে 3 3 অক্ষে 3 হাতে হলো 1 12 3 4 12 হাতে হলো 2 29 3 9 3 8 24 3 9 27 28 29 2 তেলে আবার করছি দেখো 3 অক্ষে 3 হাতে 9 1 14 হলো 3 4 12 হাতে 2 29 হলো 3 9 27 হাতে হলো 2 26 হলো তাহলে 3 আসছে 24 হাতে হলো 2 দুইটা এখানে চলে আসলো এত লিটার। ঠিক আছে, তাহলে 11.498.23 লিটার এই পরিমাণ, এটা হচ্ছে আয়তন। তাহলে এটাই জল অপসারণ করবে। তাহলে সুতরাং নির্ণেয় অপসারিত জলের পরিমাণ 11.498/2/3 লিটার। এটাই বোঝা গেল। অঙ্কটা একবার সিম্পল অঙ্ক, আর্কিমিডিসের দিকে এখানে কাজে লাগানো হচ্ছে। গোলকের আয়তন বের করলাম, আয়তন যা হবে সেটাই জল অপসারণ করে নিম্নে অপসারিত জলের পরিমাণ হচ্ছে এত। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে পরের ভিডিওতে আমরা আবার নতুন করে শুরু করবো 6 নম্বর।